বিয়ের 2 দিন পর ডিভোর্স পেপার হাতে পেয়ে পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিয়তির। যাকে নিয়ে এত স্বপ্ন দেখা, যাকে নিয়ে সারা জীবনের জন্য ঘর বাঁধা, সে লোক তাকে ধোকা দিল। হপাস করে নিয়তি সোফায় বসে পড়ে। নির্মল কোমল কণ্ঠে মিষ্টি স্বরে বলে ওঠে, আমি তোমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করিনি। আমি তোমাকে নিজের সাথে জড়াতে পারবো না। তোমার সাথে যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। নিয়তির কোনো সারা শব্দ নেই। নির্বাণের কথাগুলো শুনে যাচ্ছেন। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মাথার ওপর দিয়ে সব যাচ্ছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নিয়তির 2 নয়ন থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। নিয়তির কোনো সারা শব্দ না পেয়ে নির্বাণ নিয়তির কাঁধে হাত রাখে। নিয়তি কাঁধে হালকা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। নিয়তি চোখের জল মুছে ভাঙা গলায় বলে, আপনি এসব কি বলছেন? আমার সাথে নিশ্চয়ই মজা করছেন, তাই না? আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি যা বলছি একদম সত্য কথা বলছি। আমি এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো না। নিয়তির অবস্থা বোঝার জন্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কথা বলার শক্তি নেই। ডিভোর্স পেপারটা টি টেবিলে রেখে শক্তি না থাকা সত্ত্বেও দাঁড়িয়ে পড়ে। ভাঙা গলায় আটকে আটকে বলে ওঠে, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করলেন? আপনি বিয়েতে না করে দিতেন, কেন আমার জীবন নিয়ে খেললেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কেন আমার এত বড় ক্ষতি করলেন? ক্ষতির কথা আর দোষারোপের কথা শুনে নির্বন একটু রেগে যায়। নির্বন ক্ষোভ নিয়ে ঘৃণার সাথে বলে ওঠে, আমি তোমার জীবন নিয়ে খেলতে চাইনি। তোমার জীবন নিয়ে খেলেছে তোমার বাবা। আমি তোমাকে বিয়ে করেছি শুধু চাহিদা মেটানোর জন্য। নির্বন আরো কিছু বলতে নেবে তার আগেই নিয়তি নির্বনের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নির্বন নিয়তের এমন ব্যবহার দেখে রেগে যায়। নির্বনও কোনো অংশে কম নয়। সেও নিয়তিকে পাল্টা থাপ্পড় বসিয়ে দেয়। নিয়তি বিছানার ওপর ছিটকে পড়ে যায়। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। নির্বন কর্কশ গলায় বলে ওঠে, তোমাদের মতো মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। তোমার বাবা তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছেন। আমি তোমাকে টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছি। নিয়তি গালে হাত দিয়ে, আমাকে যা খুশি তাই বলেন, কিন্তু আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। আমার কাছে আমার বাবা ঈশ্বর তুল্য। নিয়তির কথা শুনে নির্বন অট্টহাসি দিয়ে, তোমার মতো বোকা মেয়ে এই দুনিয়াতে আর একটাও নেই। তুমি কি জানো আমি তোমাকে 2 দিনের জন্য বিয়ে করেছি? 2 দিনে তোমার রেট কত? নিয়তি চকিত হয়ে ঘৃণার সাথে উঁচু স্বরে, আমার রেট মানে? আপনি কি আমাকে বাজারের মেয়ে ভাবছেন? আমার রেট থাকবে? তুমি বাজারের মেয়েদের থেকে কোনো অংশেই কম নয়। তোমার বাবা তোমাকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন। 2 দিনের জন্য আমার কাছ থেকে তোমার বাবা পুরো 5 লক্ষ টাকা নিয়েছেন। নিয়তি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চিৎকার করে, আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। একবার ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে বলেছেন ডিভোর্স দিবেন, আবার এখন মিথ্যা অপবাদ দিচ্ছেন। নিয়তি মুখ চেপে ধরে, আমার সামনে উঁচু স্বরে কথা বলার স্পর্ধা দেখাবে না। এখনো তুমি আমার রক্ষিতা। 48 ঘন্টা এখনো পূর্ণ হয়নি। রক্ষিতা বলেই তোমার সাথে 2 দিন বিছানা শেয়ার করেছি। তার মানে আপনি আমাকে চাহিদা মেটানোর জন্য কাছে টেনে নিয়েছিলেন। আপনি সেগুলো ভালোবাসা ছিল না, সবগুলো আপনার মোহ চাহিদা ছিল। ছি, আপনার প্রতি আমার লজ্জা হচ্ছে। লজ্জা আমাকে না করে তোমার বাবাকে করো। আমি শুধু আমার টাকা তুলে নেওয়ার জন্য তোমার সাথে এসব কিছু করেছি। কোনো কিছু তো পতিত ফেলে রাখা যায় না। নিয়তি আরো রেগে যায়। রাগের কারণে নিয়তির গলার শিরা লাল হয়ে ফুলে ওঠে। নিয়তি নিচু স্বরে বলে, আপনি অন্যের ঘাড়ে দোষ চাপাতে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে খুব ভালো লাগে। নির্বন চোখ পাকিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, আমি কারোর উপর নিজের দোষ চাপাই না। আমার কাছে সব প্রমাণ আছে। আমি প্রমাণ করে দিতে পারি। দেখান সব প্রমাণ। আমিও দেখতে চাই আপনি কতটা নিচে নামতে পারেন। আমিও দেখি কিভাবে আমার সিথি সিঁদুর কেড়ে নেন। নির্বন মুখ ভেঙচি কেটে মুচকি হেসে, তোমার সিথিতে কোনো সিঁদুর নেই। তোমার সিথিতে লাল রং। আমি তোমার মাথায় সিঁদুর দিব ভাবলে কিভাবে? নিয়তি নিজের স্মৃতিতে হাত দিয়ে, আপনি এসব কি বলছেন? আপনি নিজে আপনার মা বাবার সামনে, মন্দিরের সামনে আমার মাথায় সিঁদুর পরিয়েছেন। হ্যাঁ, সিঁদুরের জায়গায় রং ছিল।
আর তুমি যাদের আমার মা বাবা ভাবছো তারা কেউ আমার মা বাবা নয়। তাদেরকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে। আর হ্যাঁ, তোমাকে এত কিছু বলে কী লাভ? ডিভোর্স পেপারে সাইন করে দিলেই হতো। আরে ডিভোর্স পেপার দিয়ে কি হবে? আমি তোমাকে বিয়ে করিনি, কিছুক্ষণ পর তোমার বাবা তোমাকে নিতে চলে আসবে, তখন বুঝতে পারবে আমি মিথ্যা কথা বলিনি। নিয়তি কিছু বলতে নেবে তার আগেই নির্বন রুম থেকে বাইরে চলে আসি। নিয়তি ঠপাস করে বিছানায় বসে পড়ে। বিছানার চাদর চেপে ধরে কান্না করতে থাকে। চোখের জল আজ কোনো বাধা মানছে না। নিয়তির দুইটো নয়ন দুইটা নদী হয়ে বয়ে যাচ্ছে। নিয়তি বাস্তবতাকে কিছুতেই মেনে নিতে পারছে না। নিয়তি একবার নির্বনের কথা ভেবে যাচ্ছে, আর একবার তার বাবার কথা ভেবে যাচ্ছে। তার বাবা কি সত্যি তার সাথে এমন করেছে? নিয়তি চোখে জল মুছে সবকিছু বোঝার চেষ্টা করে। নিয়তি চোখে জল মুছে ঠিক করে নেয় সে সবকিছু খুঁজে বের করবে। নিয়তি দরজা খুলে ডাইনিং রুমে চলে আসে। ডাইনিং রুমে নির্বন বসে বসে সিগারেট খাচ্ছিল। নিয়তি নির্বনের হাত ধরে ফেলে। নির্বন নিয়তির কাছ থেকে হাত উঠিয়ে নেয়। নির্বন উঁচু গলায়, তোমার সাহস হলো কি করে আমার হাত ধরার? নিয়তি মাথা উঁচু করে টলমল চোখে, ভুল করলে ক্ষমা করবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্লিজ আমার সাথে রুমে আসেন। আমাকে কি তোমার চাকর মনে হয়? আমি তোমার কথাই রুমে যাব? আমি এখানে বসে আছি, তোমার বাবা এখন আসবে। নিয়তি নির্বনের পায়ে পড়ে যায়। পা ধরে বলে ওঠে, আপনি যা খুশি তাই মনে করেন, প্লিজ আমার সাথে একটু রুমে আসেন। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। নিয়তির আকুতি শুনে নির্বন নিয়তির কথা মতন রুমে আসে। নিয়তি রুমের দরজা বন্ধ করে বলে ওঠে, প্লিজ আমাকে সাহায্য করবেন। নির্বন ভুরু কুচকিয়ে, আমি তোমাকে কেন সাহায্য করতে যাব? আমার কাজ হয়ে গেছে, এখন তুমি যেতে পারো। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এখন আমার নতুন পাখি লাগবে, তোমার মতো একদম ভার্জিন। নির্বনের কথাগুলো নিয়তির গায়ে কাটার মতন বিঁধে যাচ্ছেন। তবুও নির্বনের মুখ থেকে বাজে কথা শুনছে। একজন মানুষ কতটা খারাপ হলে এমন কথা বলতে পারে? নিয়তি টলমল চোখে বলে ওঠে, আমাকে একটা কথা বলবেন। কি কথা? আমার হাতে তেমন সময় নেই। কি শুনতে চাও? তাড়াতাড়ি বলো। ডিভোর্সের বিষয়টা আপনি নিয়েছেন নাকি বাবা? প্লিজ আমার প্রশ্ন অ্যাভয়েড করবেন না। আমার মাথায় ডিভোর্সের কোনো ধারণা আসেনি। আমার চাহিদা মেটানোর পর তাকে এমনি তাড়িয়ে দেই। তোমার বাবাই এসব করেছেন। এতে তোমার গায়ে কোনো কলঙ্কের দাগ পড়বে না। তোমাকে যেন তোমার বাবা আর একটা মুরগির কাছে বিক্রি করে দিতে পারেন। আমি বাবাকে ফোন করে কিছু বলিনি, তিনি আসলে সব প্রমাণ হয়ে যাবে। আপনি সত্য বলছেন কিনা মিথ্যা বলছেন। নির্বন চৌধুরী তোমার মতো 2 টাকার মেয়ের সাথে মিথ্যা কথা বলতে যাবে কেন? কেনই বা সত্যি কথা বলতে যাব? তোমার মতো কত মেয়ে নির্বন চৌধুরীর জন্য পাগল। নিয়তি মনে মনে বলে ওঠে, আপনি কেমন দুশ্চরিত্র মানুষ আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। আপনার সব মেয়েদের প্রতি লোভ, খাসা মেয়ে খুঁজে যাচ্ছেন। এখন আপনার কথা মেনে নিচ্ছি, তারপর আমি আপনাকে কিভাবে না চাই দেখে যান। আমার হাতে সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। আমি ডাইনিং রুমে যাচ্ছি, তোমার বাবা এসে পড়েছে। আমার একটা কথা রাখবেন। কি কথা? কি বলতে চাও তা সরাসরি বলো। আমি নাটক একদম পছন্দ করি না। আপনি প্লিজ বাবার সামনে একটাও কথা বলবেন না। আপনি শুধু বাবার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, যা বলার আমিই বলবো। ওকে, আমার সাথে যেহেতু রাত কাটিয়ে এছো তার বিনিময়ে এই কাজটুকু করে দিব। কোনো চিন্তা করো না, আমি কোনো কথা বলবো না। নির্বন নিয়তির আর কোনো কথা না শুনে ডাইনিং রুমে চলে আসে। নিয়তিও নির্বনের পিছু পিছু ডাইনিং রুমে চলে আসে। নির্বনের থেকে একটু দূরে বসে কান্না করে যাচ্ছে। চোখের জল আটকে রাখার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছে। নির্বনের কথা মতন কিছু সময়ের মাঝে নিয়তির বাবা বাড়িতে আসে। নিয়তির বাবা রুমের ভেতরে পা রাখতেই নিয়তি দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। নিয়তি তার বাবাকে জড়িয়ে ধরেই হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাবা মায়ের ভালোবাসায় কোনো খুঁত নেই। নিয়তির বাবা নিয়তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এতে নিয়তির বিশ্বাস হয় তার বাবা নির্বনের বিষয়ে কিছু জানে না। নির্বন তাকে সব মিথ্যা বলেছে। নিয়তির অটুট বিশ্বাস ভেঙে দিয়ে নিয়তির বাবা অভিনয়ের সাথে ন্যাকা কান্না করে বলে ওঠে, ভাগ্য আমরা নির্ণয় করতে পারি না। তোমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এমন বাজে ছেলের সাথে তোমাকে আর থাকতে হবে না। যে ছেলে বিয়ের 2 দিন পর ডিভোর্স দেয়, তার সাথে না থাকাই ভালো।
তোমাকে আর আমি এখানে রেখে যাব না। নিয়তি তার বাবার কথা শুনে বড় ধরনের একটা শক খায়। নিয়তি বুঝতে পারছে না এই লোকটাই তার বাবা। শেষে কিনা নিজের বাবাই নিজের জীবনের সাথে এত বড় খেলা খেললো। নিয়তি তার বাবাকে ছেড়ে দিয়ে দু কদম পিছিয়ে যায়। নিয়তির বাবা ডিভিল মার্কা মুচকি হাসি দিয়ে বলে, নিয়তি, আমি এই নির্বনকে কিছুতেই ছাড়বো না। আমি নির্বনকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমার মেয়ের জীবনের 12টা বাজিয়ে সে কখনো শান্তিতে থাকতে পারবে না। নিয়তি আরো জোরে চিৎকার করে হাউমাউ করে কেঁদে ফেলল। আর কষ্ট লুকিয়ে রাখতে পারল না, হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে পড়ে। নিয়তি বুঝতে পারছে না সে এখন কি করবে। সে তার বাবার কাছে যাবে নাকি নির্বাণের সাথে থেকে যাবে? কিভাবেই বা নির্বাণের সাথে থাকবে? তাদের তো বিয়েই হয়নি। আর তার বাবার সাথেই বা কিভাবে যাবে? তার বাবা আবার কোনো বড়লোকের ছেলের কাছে বিক্রি করে দেবে না তো? নির্বাণ এবং নিয়তির বাবা দুজনেই নিয়তির কাঁধে হাত রাখে। নিয়তি নির্বাণকে জড়িয়ে ধরে। এতে নির্বাণ অনেক ভয় পেয়ে যায়। মিনিট 5 পর নিয়তি চোখের জল মুছে উঠে দাঁড়ায়। নিয়তি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বাবা, আপনি আমার চোখের সামনে থেকে এখনই চলে যান। আমি কিছু করে বসি, তার আগেই আপনি চলে যান। এমন করো না, আসো আমরা বাড়িতে চলে যাই। নিয়তি ক্ষোভ নিয়ে ঘৃণার সাথে তিক্ত স্বরে, ছি বাবা, আপনি আপনার আদরের মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারলেন? আমি আপনাকে খুব বিশ্বাস করতাম, আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করতাম, কোনোদিন ভালোবাসায় ত্রুটি রাখিনি, কিন্তু আজ আপনাকে ততটাই অবিশ্বাস ও ঘৃণা করি। নিয়তির বাবা চোখ পাকিয়ে, আমি এই নির্বনকে ছাড়বো না। এর জন্য আজ আমার মেয়ে পাগল হয়ে গেছে। নিয়তির বাবা নির্বাণের দিকে তেড়ে গেলে নিয়তি নির্বাণের সামনে দাঁড়ায়। নিয়তি চোখ রাঙিয়ে বলে ওঠে, আমার স্বামীর গায়ে ফুলের টোকাও দেওয়ার চেষ্টা করবেন না। নিয়তির বাবা চকিত হয়ে, তোমার স্বামী মানে? তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। নিয়তি মুচকি হাসে, বাবা, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। বাংলাদেশে এমন কোনো কোর্ট নেই যেখানে বিয়ের 2 দিন পর ডিভোর্স পেপার তৈরি করা যায়। আর হ্যাঁ, আমার স্বামী আমাকে কোনো ডিভোর্স দেয়নি। নিয়তির কথা শুনে নির্বাণ, নিয়তির বাবা দুইজনই অবাক। নির্বাণ বুঝতে পারছে না নিয়তি কেন এমন কথা বলছে। নিয়তির বাবার মুখটা দেখার মতন হয়েছে। বাংলার পাঁচের মতন মুখ কালো করে অদূরে দাঁড়িয়ে আছে। নিজ সামনে নিজের মুখোশ খুলে পড়ে যায়। নিয়তি ঘৃণার সাথে বলে ওঠে, আপনি আমার জন্মদাতা পিতা হয়ে আমার সাথে এমন করতে পারলেন? আপনাদের জন্য এই পৃথিবীর অনেক মেয়ে তাদের আত্মীয় স্বজনদের বিশ্বাস করতে পারে না। আপনাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, এর মাঝে এখান থেকে বের হয়ে যান। নিয়তির বাবার মুখ নিচু হয়ে যায়। নিয়তির বাবা নির্বাণের দিকে আঙুল তুলে চলে যান। নিয়তি কান্নায় ভেঙে পড়ে। নির্বাণ নিয়তির কথা শুনে একটা ঘরে চলে যায়। নির্বাণ বুঝতে পারছে না সে কি করবে। নির্বাণ কাঁপা কাঁপা হাতে নিয়তির কাঁধে হাত রাখে। নিয়তি নির্বাণের হাতের স্পর্শ পেয়ে নির্বাণকে জড়িয়ে ধরে। নিয়তি হাউমাউ করে কান্না করে দেয়। নির্বাণ কি বলবে বুঝতে পারছে না। নিয়তি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না। আমি জানি আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমাদের মাঝে সব হয়ে গেছে। আমি আমার জীবনের সবটুকু অংশ আপনাকে দিয়ে দিছি। নির্বাণ কোমল কণ্ঠে বলে ওঠে, প্লিজ নিয়তি, আমি তোমার সাথে যা করেছি আমার চাহিদা মেটানোর জন্য করেছি। আমি চাহিদা মেটানোর জন্য সব করতে পারি। আমি জানি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু তোমাকে আমার সাথে রাখা সম্ভব নয়। প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না। আমাকে তাড়িয়ে দিয়ে আমি কোথায় যাব? এখান থেকে বের হলে আমার মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। নির্বাণ ওপরের দিকে তাকিয়ে আছে। নিয়তের ইনোসেন্ট মুখ দেখে মায়া হচ্ছে, আবার নিয়তের প্রতি বিরক্তিও চলে আসছে। আজ নিয়তির যা হয়েছে সব নির্বাণের জন্য হয়েছে। নির্বাণ একবার নিজেকে অপরাধী ভাবছে, আবার এটাও মাথায় আসছে যা করেছে সব নিজের টাকা দিয়ে করেছে। আবার এটাও মাথায় আসছে চরিত্র সবকিছুর ঊর্ধ্বে। চরিত্রের সামনে বাড়ি গাড়ি টাকা পয়সা সব অচল। নির্বাণ 2 নৌকায় পা দিয়ে রেখেছে। নিয়তি কান্নাজড়িত মায়াভরা কণ্ঠে বলে ওঠে, আপনি কিছু বলছেন না কেন? আপনার কাছে আপনার টাকাই বেশি হলো? আমাকে না হয় আপনার বাসার কাজের লোক বানিয়ে রেখে দিবেন। নির্বাণ হাঁপ ছেড়ে বেঁচে যায় নিয়তির কথা শুনে। নির্বাণ নিয়তিকে তুলে দাঁড় করায়। নিয়তি ধন্যবাদ দিয়ে বলে ওঠে, আমি তোমাকে একটা শর্তে আমার বাড়িতে রাখতে পারি। নিয়তি উজ্জ্বলতার সাথে হাসি মুখে বলে ওঠে, আমি আপনার সব শর্তে রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই করব। তোমাকে কিছু করতে হবে না। তুমি আমার বাসায় আমার কাছের লোক হয়ে থাকবে। আমার সব কাজ আজ থেকে তুমি করে দিবে। কোনোদিন বিয়ের দাবি নিয়ে সামনে দাঁড়াতে পারবে না। নিয়তি মলিন মুখে বলে ওঠে, আমি কোনোদিন বিয়ের দাবি নিয়ে
আপনার সামনে দাঁড়াবো না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। নির্বাণ আর কিছু না ভেবে নিয়তির সিথি দিয়ে আকাশ সিঁদুর মুছে দেয়। নিয়তির মাথায় আকাশ ভেঙে পড়ে। নিয়তি চেয়েছিল সেই সিথির দাবি নিয়ে হলেও সে তার পাশে থাকবে, কিন্তু নির্বাণ তার কোনো সুযোগ রাখল না। নির্বাণ সিথির সিঁদুর মুছিয়ে দিয়ে ডাইনিং রুমে চলে যায়। সিঁড়ির কাছে যাওয়ার পর বলে ওঠে, তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো, তার মাঝে প্রস্তুত হয়ে নাও। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আর হ্যাঁ, তোমার সিঁথিতে যেন কোনো সিঁদুর থাকে না। নিয়তি ছলছল চোখে নির্বাণের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নিয়তির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। 2 দিন আগে তার জীবন এমন ছিল না। কিছু সময়ের মাঝে নিয়তি হয়ে গেল চাকরানী। ভাগ্যের কি পরিহাস! প্রচুর অর্থবিত্ত না থাকলেও আদর্শ পরিবারের মেয়ে হয়ে আজ হয়ে গেল একটা চাকরানী। নিজেকে দেখে আজ নিজেরই করুণা হচ্ছে। নির্বাণ ডাইনিং রুমে এসে দেখে নিয়তি সেই একইভাবে এক ধ্যানে দাঁড়িয়ে আছে। নির্বাণ জানতো নিয়তি এই ধাক্কা থেকে উঠে দাঁড়াতে একটু সময় লাগবে। নিয়তি নিজের ব্যাগ গোছাতে যাবে না, তাই নির্বাণ নিজের ব্যাগ সহ নিয়তির ব্যাগ গুছিয়ে ডাইনিং রুমে নিয়ে আসে। নিয়তির কাঁধে হাত রাখতেই নিয়তি চমকে ওঠে। নির্বাণ অভয় বাণী দিয়ে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবে কি ভাবছো আমাকে বাড়ি ফিরতে হবে? নিয়তি কষ্টভরা কণ্ঠে ছলছল নয়নে বলে ওঠে, আমি এক্ষুনি রেডি হয়ে আসতেছি, আমাকে 2 মিনিট সময় দেন। তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি। তোমার যা ছিল সব কিছু নিয়ে এসেছি। নিয়তি নির্বাণের কথা শুনে একটা প্রাণবন্ত উৎসব মুখর হাসি দিল, যদিও বুকের মাঝে হাজারো কষ্টের পাহাড় জমে আছে। নিয়তি হতভম্ব হয়ে নির্বাণের বাড়ি দেখে যাচ্ছে। 3 তলা বিশিষ্ট বাড়ি, অনেক সুন্দর করে সাজানো, দেখলে মন ভরে যায়। নিয়তি মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে। অল্প বয়সী একটা তরুণীর সাথে ধাক্কা খায়। নিয়তি বুঝতে পারছে না অল্প বয়সী তরুণীটা কে। নিয়তি কিছু বলতে নেবে তার আগে তরুণীটি চোর বলে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। নির্বাণ মুচকি হেসে বলে ওঠে, ও বাচ্চা মানুষ, ওর কথাই কিছু মনে করো না। তোমাকে হুট করে দেখে চোর ভেবে নিয়েছে। আমার ছোট বোন ছোঁয়া, ওর মন ভীষণ ভালো। নিয়তি মলিন হাসি দিয়ে, আমি কিছু মনে করিনি, হঠাৎ করে দেখেছে তাই ছোঁয়া আমাকে চোর ভেবেছে, আর আমাকে দেখে একজন চোরের মতোই লাগছে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে, বাড়ির ভিতরে যাওয়া যাক। কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে চলো। নিয়তি বাড়ির ভেতরে পা রাখতেই নির্বাণের বোন দৌড়ে আসে নিয়তির সামনে। নিয়তিকে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে। চোখ রাঙিয়ে সমস্ত শক্তি দিয়ে নিয়তির গালে কষিয়ে চড় বসিয়ে দেয়। নিয়তির গালে 5 আঙ্গুলের দাগ পড়ে যায়। ছোঁয়া চিৎকার করে বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে পড়েছিস। বাড়ির বাহিরে চুরি করে তোর স্বাদ মিটেনি, তাই না? এখন বাড়ির ভেতরেই চুরি করতে এসেছিস। নিয়তি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে অদূরে দাঁড়িয়ে কান্না করছে। নিয়তির জীবনে শুধু কষ্ট ছাড়া আর কিছুই নেই। 1 ফোঁটা সুখ লিখে রাখেনি ভগবান। ছোটবেলা মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা কোনোদিন পেল না। বাবা থেকেও না থাকার মতো। বাবা টাকার বিনিময়ে তাকে আজ বিক্রি করে দিয়েছেন। মানুষের ভোগের সামগ্রী হয়ে গেছে নিয়তি। নিয়তি শুধু নির্বাণের দিকে তাকিয়ে আছে, নির্বাণ কোনো প্রতিবাদ করে কিনা। ছোঁয়া রেগে বলে ওঠে, তুই এখনোই এখানে দাঁড়িয়ে আছিস? বাড়ি থেকে এক্ষুনি বের হ যা। নির্বাণ নিয়তির দিকে তাকিয়ে ছোঁয়ার কাঁধে হাত রেখে বলে ওঠে, ও এখানে চুরি করতে আসেনি। আজ থেকে নিয়তি এই বাসায় কাজ করবে, সে এই বাসার কাজের লোক হয়ে থাকবে। ছোঁয়া অহংকারের সাথে বলে ওঠে, এই মেয়ে, তুই কোনোদিন আমার সামনে আসবি না। গাইয়া মেয়ে কোথাকার, আমার সামনে আসলে লাঠি দিয়ে বাহিরে ফেলে আসবো। ছোঁয়া ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেতে খেতে ওপরে চলে যায়। ডাইনিং রুমে শব্দ শুনে হুইল চেয়ারে করে মাঝবয়সী একজন ভদ্রমহিলা আসেন। নির্বাণ ভদ্রমহিলাটাকে দেখে দৌড়ে যান। ভদ্রমহিলাটা সামনে হাঁটু গেড়ে বসে কোলে মাথা রাখে। মহিলাটা বলে ওঠে, নির্বাণ, ছোঁয়া এভাবে জোরে কথা বললো কেন? তার সাথে কে কি করেছে? নির্বাণ মুচকি হেসেই, মা, ছোঁয়া নিয়তিকে দেখে এমন ব্যবহার করেছে, সে নিয়তিকে মেনে নিতে পারিনি। নিয়তিকে উদ্দেশ্য করে, নিয়তি আমার মা, মাকে প্রণাম করো। নিয়তি ধীর পায়ে এগিয়ে এসে নির্বাণের মায়ের পা স্পর্শ করে প্রণাম করে নিল। নির্বাণের মাথা নিয়তির মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। নিয়তির চোখের জল মুছে দিয়ে বলে ওঠেন, খুব মিষ্টি একটা মেয়ে। ছোঁয়ার ব্যবহারে মন খারাপ করো না। ছোঁয়া একটু অহংকারী মেয়ে, সে গরিব দুঃখীদের একদম সহ্য করতে পারে না। তোমার কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবে। তুমি তোমার রুমে যাও,
ফ্রেশ হয়ে কাল থেকে কাজ করলেই চলবে। নির্বাণকে উদ্দেশ্য করে। নিয়তিকে তার ঘর দেখিয়ে দাও, তাকে উপরতলায় ঘর দাও, সে অন্য সার্ভেন্টদের সাথে থাকতে পারবে না। নিয়তি নির্বাণের মায়ের ভালোবাসা পেয়ে সকল কষ্ট ভুলে যায়। এই বাড়িতে নির্বাণ ছোঁয়া উশৃঙ্খল ছেলে মেয়ে হলেও নির্বাণের মায়ের মন খুব ভালো, তিনি অল্পতেই সবাইকে আপন করে নেন। নিয়তি নির্বাণের রুমের সামনে দাঁড়িয়ে আছে। নির্বাণ এক ধ্যানে অফিসের কাজ করে যাচ্ছে। রুমের দ্বার খোলা রেখেই নিয়তি নির্বাণকে দেখে যাচ্ছে। নির্বাণ কাজ শেষ করে দ্বার বন্ধ না করে ঘুমিয়ে পড়ে। নির্বাণ ঘুমানোর পর নিয়তি ধীরে ধীরে নির্বাণের রুমে আসে। নির্বাণের গায়ে কম্বল টেনে দিয়ে মনে মনে বলে ওঠে নিয়তি, আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন বা না মানেন, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আপনার স্থান আমি অন্য কাউকে দিতে পারবো না, আর আপনাকে আমি অন্য কারো কাছে যেতে দেব না। আমি আপনাকে সব রকম অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব, আর কোনো মেয়ের জীবন নিয়ে আপনাকে খেলতে দিব না। নিয়তি নির্বাণের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সকল রাগ অভিমান চোখের জলে খেয়ে ফেলে দিচ্ছে। কখন যে নিয়তি ঘুমিয়ে পড়েছে জানা নেই। ভোর 6টায় নিয়তির ঘুম ভেঙে যায়। নির্বাণ যেন কিছু জানতে না পারে সেজন্য তাড়াতাড়ি করে নির্বাণের রুম থেকে চলে আসে। ফ্রেশ হয়ে রান্নাবান্না করতে যায়। বাড়ির সকলের জন্য চা বসায়। নিয়তির বাবা অন্যত্র বিয়ে করায় নিয়তি রান্নাবান্নার সব কাজ ভালোভাবে শিখে নিয়েছে। সৎমায়ের ঘরে থাকতে হলে নিজেকেই সব কাজ করে থাকতে হয়। শুধু নিজের কাজ নয়, পরিবারের অন্যদের কাজও করে দিতে হয়। জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ সব করতে হয় যদি ঘরে সৎমা থাকে। নিয়তি প্রথমে চা নিয়ে যান নির্বাণের মায়ের ঘরে। তিনি বিছানা থেকে ওঠার চেষ্টা করেছেন। অ্যাক্সিডেন্টের কারণে নির্বাণের মায়ের কোমরের পাঁজরের হাড় ভেঙে যায়, যার ফলে তিনি আর হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে চলাফেরা করেন। নিয়তি তাড়াতাড়ি করে নির্বাণের মায়ের কাছে আসে। তার মাকে অতি যত্ন সহকারে হুইল চেয়ারে বসিয়ে দেয়। নির্বাণের মা মুচকে হেসে বলে, এত সকালে তোমাকে উঠতে কে বলেছে? বাড়ির সকলের ঘুম সকাল 9টা না বাজলে ভাঙে না, তুমি 9টা অবধি ঘুমোতে পারো। নিয়তি চা এগিয়ে দিয়ে, না মা, আমি এত সকাল অবধি ঘুম আসি না। আমার অভ্যাস হয়ে গেছে সকাল সকাল ওঠা। গরম গরম চা খেয়ে নেন, ভালো লাগবে। নিয়তি হাত কাচুমাচু করে যাচ্ছে, কারণ সে হুট করেই বাড়ির মালকিনকে মা বলে সম্বোধন করেছে। অসহায় দৃষ্টিতে ছলছল নয়নে নিয়তি নির্বাণের মায়ের দিকে তাকিয়ে আছে। চায়ের কাপে চুমুক দিয়ে, বাহ, তুমি খুব ভালো চা বানাতে পারো, তোমার চা বানানোর হাত খুব ভালো। আমি কিন্তু প্রতিদিন তোমার হাতে চা খাবো। চায়ের কাপ টি টেবিলে রেখে নিয়তির হাত ধরে। খুব সুন্দর চা খাওয়ানোর জন্য মা বলার অধিকার দিয়ে দিলাম। মুখে এক রাশি আনন্দের হাসির রেখা টেনে বলে ওঠে, আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকতে পারবো। আমার আর কিচ্ছু লাগবে না। আমি পৃথিবীর সব থেকে বড় পাওয়া পেয়ে গেছি। নিয়তি, তোমার বাসা কই? তোমার বাবা মা কি করে? নির্বাণের মায়ের মুখে মা বাবার কথা শুনে নিয়তির হাসিটা নিমিষেই আষাঢ়ের ঘন ঘাটার মতো অন্ধকার নেমে আসে। নিয়তি মাথা নিচু করে বলে ওঠে, আমার মা বাবা কেউ নেই। আমার জন্মের কিছুদিন পর মা মারা যান। বাবা এক দুর্ঘটনায় মারা যান। মন খারাপ করো না, ঈশ্বর যেন তাদের স্বর্গবাসী করেন। নিয়তি আর কিছু না বলে রুম থেকে চলে আসে। আজ বাবা বেঁচে থাকা সত্ত্বেও ওনাকে মৃত বলতে হচ্ছে। চোখের জল মুছে সবার জন্য সকালের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই নিয়তি চা নিয়ে চলে আসে ছোঁয়ার রুমে। ছোঁয়া রুমে ঢুকতেই ছোঁয়া বলে ওঠে, কারো রুমে ঢুকতে গেলে তার পারমিশন নিতে হয় জানা নেই? গাইয়া মেয়ে, লেখাপড়া আছে কিছু? ছোঁয়ার কথায় কান না দিয়ে, সরি, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো, কিন্তু তোমার ঘুম ভেঙে গেছে জানা ছিল না। আর হ্যাঁ, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমি তোমাকে তুমি বলেই ডাকবো। ছোঁয়া কর্কশ কণ্ঠে, এই, তুমি কাজের মেয়ের মতো থাকো। চা দিতে এসেছো, চা দিয়ে নিজের কাজে যাও। আমার বিষয়ে তোমার মাথা ঘামাতে হবে না। নিয়তি চা দিয়ে চলে আসতে নিলেই ছোঁয়া পেছন থেকে বলে ওঠে। এই মেয়ে, তোমার নাম কি? নিয়তি পেছনে ফিরে, আমি মেয়ে নয়, আমাকে দিদি বলে ডাকবে। আর হ্যাঁ, আমার নাম নিয়তি। ছোঁয়া অট্টহাসিতে উপহাস করে, তোমার মতো মেয়েকে আমি দি বলে রাখবো? একটা ছোট লোকের বাচ্চা। তোমার মতো ছোট লোক আমার বোন হবে? হ্যাঁ। নিয়তি কোমল কণ্ঠে, আমি এখানে এসেছি তোমাদের চিন্তা ধারণা পরিবর্তন করতে, তাই তুমি হাজার বকা দিলেও আমি গায়ে মাখিয়ে নিব না। নিয়তি ধারের কাছে আসতেই ছোঁয়া বলে ওঠে, এই দাঁড়াও।
ছোঁয়ার কথা শুনে নিয়তি আবারও পুনরায় দাঁড়িয়ে যায়। ছোঁয়া বিছানা থেকে নেমে তার সমস্ত কাপড় আলমারি থেকে নামিয়ে নেয়, নিয়তির হাতে ধরিয়ে দিয়ে। আমার সবগুলো কাপড় ধুয়ে দাও, আমিও দেখি তুমি কতদিন এই বাড়িতে টিকতে পারো। আমার পরীক্ষা আগে সফল হও। নিয়তি কোনো কথা না বলে সবগুলো কাপড় নিয়ে চলে আসে। ডিভিল মার্কা হাসি দিয়ে মনে মনে বলে ওঠে, নিয়তি আমার প্রিয় দিদি, তোমার জীবনকে আমি নরকে পরিণত করে তুলবো। আমার দিদি হওয়ার খুব শখ, আমি দেখিয়ে দিব তোমার জায়গা কোথায়। নিয়তি সবার ঘরে চা দেওয়ার পর নির্বাণের ঘরে চা দিতে আসে। এইবার নিয়তি কোনো ভুল করতে চায় না, তাই সে রুমে ঢোকার আগে নির্বাণের রুমের দ্বারে শব্দ করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কোনো সাড়া শব্দ না পেয়ে নিয়তি ধীরে ধীরে নির্বাণের রুমে প্রবেশ করে। টি টেবিলের ওপর নির্বাণের চা রেখে ফিরে আসতে চাইলেই ইতিহাস। টি টেবিলের ওপর চা রেখে ফিরে আসতে নিলেই নির্বাণের সাথে ধাক্কা খায়। নিয়তি পড়ে যেতে নিলে নির্বাণ নিয়তির কোমরে হাত দিয়ে নিয়তিকে ধরে ফেলে। নিয়তি কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে নির্বাণের অজান্তেই জড়িয়ে ধরে। নির্বাণ স্নান শেষ করে 2 কোয়ার্টার প্যান্ট পরে ওয়াশরুম থেকে বের হয়। নির্বাণের মাথার চুল থেকে টপ টপ করে নিয়তির মুখে জল পড়ছে। নিয়তি নির্বাণের দিকে তাকিয়ে আছে। নিয়তি একটা নেশার ঘরে চলে যাচ্ছে। নিয়তি নিজেকে সংযত করে বলে ওঠে, এসব কি বলছেন? ছাড়েন আমাকে। নিয়তির কথা শুনে নির্বাণের ঘোর কাটে। নির্বাণ কেন বারবার নিয়তি নামের মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে? কোনো উত্তর নেই নির্বাণের কাছে। নির্বাণ নিয়তিকে ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়ায়। নির্বাণ নিয়তির দিকে অপলক দৃষ্টিতে একবার তাকিয়ে বলে ওঠে, এত তারা কিসের? সাবধানে কাজ করতে পারো না? আজ যদি ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যেতে, তখন তোমার এত সুন্দর কোমর আর থাকতো না। নিয়তি মুচকি হেসে, খালি গায়ে না থেকে টি শার্ট পরে নেন। শীতের মাঝে খালি গায়ে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নির্বাণ নিয়তির দিকে ঝুঁকে, আমি খালি গায়ে থাকলে তোমার সমস্যা, আমি খালি গায়ে থাকবো, কোনো কিছু গায়ে জড়াবো না। বিড়বিড় করে বলে, অসভ্য লোক, এটা আপনার ইচ্ছা। আপনার চা টি টেবিলের উপর রাখা আছে, আমার অনেক কাজ আছে। চা খেয়ে নিচে চলে আসেন, আমি সবার জন্য সকালের নাস্তা প্রস্তুত করছি। খাবার টেবিলে সবাই খাচ্ছে। নিয়তি অন্যান্য সার্ভেন্টের মতন খাবার পরিবেশন করে যাচ্ছে। নিয়তি তো কাজের মেয়ে, তাকে এত এমন কাজ করতে হবে, সেজন্য নিয়তি খারাপ কিছু মনে করেনি। তাছাড়া সবার খাওয়া হলেই নিয়তি খাবার খায়। অন্যকে খাওয়ানোর মাঝে নিয়তি তৃপ্তি পায়। নির্বাণের মা নিয়তিকে বলে ওঠেন, নিয়তি, আমাদের সাথে খাবার খেয়ে নাও, আমাদের যা লাগবে আমরা নিজ হাতে নিয়ে নিব। নিয়তি নির্বাণের মায়ের জবাবে কিছু বলার আগেই ছোঁয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, মা, তোমার বুদ্ধি দিন দিন লুপ পেয়ে যাচ্ছে। তুমি একজন সার্ভেন্টকে আমাদের সাথে খেতে বসতে বলছো? নির্বাণের মা কিছু বলতে নেবে তার আগেই নিয়তি বলে ওঠে, না মা, আমি পরে খেয়ে নিব, আপনারা বরং খেয়ে নেন। ছোঁয়া, তুমি বসে পড়ো, খাবার খেয়ে নাও। সকলে নিয়তির খাবারের প্রশংসা করলো। ছোঁয়ার খাবার শেষ করার পর বলে ওঠে, আমার প্রিয় দিদি, আমার কাপড়গুলো ধুয়ে দিতে ভুলো না যেন, হ্যাঁ? আমার কাজে ভুল করলে তোমার জায়গা হবে রাস্তায়, এ বাড়িতে তোমার জায়গা হবে না। নির্বাণ নিয়তির দিকে তাকিয়ে উপরে চলে যায়। নির্বাণ কোনো প্রতিবাদ করলো না। নিয়তি জানে সে এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে এসেছে, কিন্তু কিভাবে সবার মনে জায়গা করে নিতে হয় তা নিয়তি ভালো করেই জানা আছে। নিয়তি মুচকি হাসে, ছোঁয়া, আমি তোমার সব কাপড় পরিষ্কার করে দিব। তার আগে একটা গল্প শোনাবো তোমাকে। সোফায় বসতে বসতে বলে ওঠে, কি গল্প শুনতে চাও তুমি? ভেবে নিও না তোমার গল্পে মুগ্ধ হয়ে আমি তোমাকে এই কাজ থেকে মুক্তি দেব। নিয়তি মনে মনে বলে ওঠে, তোমাকে কিভাবে সোজা পথে আনতে হয় নিয়তি খুব ভালো করেই জানে। আমার সাথে লাগতে আসার ফল কি হতে পারে এবার তুমি বুঝতে পারবে ছোঁয়া। ছোঁয়া ডেবিল মার্কা হাসি দিয়ে, কি হলো প্রিয় দিদি, আমার কথা শুনে ভয় পেয়ে গেলে? ওকে চলো, যাচ্ছি, তুমি তোমার কাজ শুরু করে দাও। অল দ্য বেস্ট। ছোঁয়া চলে যেতে নিলেই নিয়তি বলে ওঠে, আমি এটাই ভাবতেছিলাম যে কোথা থেকে শুরু করব। তুমি বসে পড়ো, আমি এখনই বলছি। নিয়তি ফ্লোরের ওপর বসে বলে ওঠে, একটা রাজকন্যা ছিল, ঠিক তোমার মতো দেখতে, তোমার মতোই অনেক সুন্দর ছিল। নিয়তির গল্প শোনার জন্য অন্যান্য সার্ভেন্টরাও চলে আসে। রূপকথার গল্প কার না শুনতে ভালো লাগে। নিয়তি সবাইকে ঘিরে বসে যায়। গালে হাত দিয়ে ঝুঁকে পড়ে গল্প শোনার জন্য। নিয়তি বলতে শুরু করে, রাজকন্যা অপরূপ সুন্দরের অধিকারী ছিল। যেমনই তার রূপ ছিল তেমনই ছিল তার তেজ। কাউকে এসে ছেড়ে কথা বলতো না। রাজ্যের প্রজাদের অনেক অত্যাচার করত। রাজকন্যার অত্যাচারে সকলে মরিয়া হয়ে ওঠে। কেউ রাজকন্যাকে সহ্য করতে পারতো না। প্রজারা ঠিক করে রাজকন্যাকে মেরে ফেলবে।
নিয়তি ছোঁয়ার দিকে তাকিয়ে দেখে ছোঁয়া মন দিয়ে গল্প শুনছে। নিয়তি মুচকে হেসে মনে মনেই বলে ওঠে, ছোঁয়া, তুমি আমার ফাঁদে পা দিয়ে দিছো। এখন তোমার অবস্থা আমি নাজেহাল করে ছাড়বো। তোমাকে সঠিক পথে আমি নিয়ে আসবো। তোমার সকল ভুল চিন্তা ধারণার পরিবর্তন আমি ঘটাবো। ছোঁয়া বলে ওঠে। কি হলো, থেমে গেলে কেন? তারপর রাজকন্যার কি হলো? নিয়তি সকলের দিকে একবার তাকিয়ে আমি একটা শর্তেই বলতে পারি। আমার শর্তে রাজি থাকলে আমি বলবো। সকলে একসাথে বলে ওঠে। কি শর্ত? আমরা সবাই রাজি আছি। শর্তটা হলো এই যে গল্প শেষ না হওয়া অবধি কেউ এখান থেকে উঠতে পারবে না, ভূত এসে তোমাদের তুলে নিয়ে গেলেও না। ভূতের কথা বলাতে সবাই গল্পের প্রতি আরো ইন্টারেস্টেড হয়ে পড়ে। সবাই একটু এগিয়ে বসে একসাথে বলে ওঠে। কোথাও যাব না, তুমি গল্পটা বলে যাও। নিয়তি মুচকি হেসে পুনরায় বলতে শুরু করে। তারপর প্রজারা ঠিক করে রাজকন্যাকে মেরে ফেলবে। কিভাবে মেরে ফেলবে কোনো উপায় পায় না। গ্রামের লোকজন রাতে ভূত সেজে রাজকন্যাকে ভয় দেখাতে গেল, কিন্তু রাজকন্যা ভূতকে ভয় না পেয়ে ভূতের দিকে তীর ছুঁড়ে মারে। কোনো রকম জীবন বাঁচিয়ে চলে আসে। সকলে হতাশ হয়ে পড়ে। কথায় আছে না, যেখানে শেষ সেখানেই শুরু। কোনো উপায় না পেয়ে ধোপানির মেয়ে বলে ওঠে, রাজকন্যাকে শাস্তি আমি দেব। ধোপানির মেয়ের কথা শুনে প্রজারা হাসাহাসি শুরু করে। তাকে নিয়ে বিভিন্ন বাজে কথা সহ উপহাস করতে থাকে, কিন্তু ধোপানির মেয়ে তাদের কথা কান্না দিয়ে বলে ওঠে, আমি নিন্দুকের কথায় কান দেই না। রাজকন্যাকে তার শাস্তির সঠিক জবাব দিব, এটাই আমার মূল কাজ। ধোপানির মেয়ের আত্মবিশ্বাস দেখে সকলে তার কথা মেনে নেয়। বিশ্বাস না করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কিছুতেই অত্যাচারী রাজকন্যাকে হারানো যাচ্ছিল না। ধোপানির মেয়ে প্রতিদিনের মতো রাজবাড়িতে যায়। সেদিন শুরু রাজকন্যার পোশাক নিয়ে আসে পরিষ্কার করার জন্য। ধোপানির মেয়ে রাজকন্যার সকল পোশাক অনেক সুন্দরভাবে পরিষ্কার করে, যেন রাজকন্যা তার পোশাক দেখে পোশাকের প্রতি আকর্ষিত হতে পারে। ধোপানির মেয়ে সকল পোশাক পরিষ্কার করার পর কাপড়ের ভাঁজে ভাঁজে বিছুটি পাতার গুঁড়া লাগিয়ে দেয়। সেই মুহূর্তে রাজকন্যা সেই পোশাক পরবে, তখন যেন রাজকন্যার শরীরে চুলকাতে ভরে যায়, চুলকাতে থাকে। ধোপানির মেয়ে সুন্দরভাবে সন্ধ্যার দিকে রাজকন্যার পোশাক দিয়ে আসে। খুব নিখুঁতভাবে এই পোশাকগুলো পরিষ্কার করায় রাজকন্যা খুব খুশি হয়। খুশি হয়ে রাজকন্যা পোশাকগুলোর মাঝখান থেকে একটা গর্জিয়াস পোশাক পরে নেয়। পোশাক পরার সাথে সাথে সারা দেহে চুলকানো শুরু হয়ে যায়। রাজকন্যার সুন্দর চেহারা ঝলসে পড়ে। মায়াবী চেহারা একদম বাজে হয়ে যায়। নিয়তি কথা বলা শেষ করে ছোঁয়ার কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে থাকে। ছোঁয়া তাড়াতাড়ি করে নিয়তির পথ আটকায়। নিয়তি বলে ওঠে, তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমার পোশাক পরিষ্কার করতে হবে না, আমি আমার পোশাক নিজেই পরিষ্কার করে নিব। ছোঁয়ার ভয়ে ভয়ে চেহারা দেখে নিয়তি মুচকি হেসে বলে ওঠে, আমার কাছেও বিছুটি পাতার গুঁড়ো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ তোমার পোশাকে কোনো বিছুটি পাতার গুঁড়ো লাগিয়ে দিব না। ছোঁয়া নিয়তির হাত থেকে তার পোশাক কেড়ে নিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি বললাম না আমার পোশাক আমি ধৌত করব, যাও অন্য কাজ করো। তোমার তো এইসব কাজ করার অভ্যাস নেই, তুমি পারবে না। তোমার হাতে ফোসকা পড়ে যাবে, আর এইসব ফোসকা ওয়াশিং মেশিনে ধৌত করা যাবে না। আমার পোশাক নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও এখান থেকে। নিয়তি মুচকি হেসে ছোঁয়ার সামনে থেকে চলে আসে। নিয়তি যা চেয়েছিল তা সে করতে পেরেছে। নিয়তির হাসি দেখে মনে হচ্ছে সে নিয়তি বিশ্ব জয় করে নিয়ে ফিরেছে। সকল সার্ভেন্ট এসে নিয়তির পাশে দাঁড়ায়। সকলে নিয়তির প্রশংসা করতে থাকে। সবাই বলতে থাকে, ছোঁয়া এতগুলো কাপড় কিভাবে পরিষ্কার করবে, তা এবার দেখার পালা। আমিও দেখবো ছোঁয়া কিভাবে এতগুলো কাপড় পরিষ্কার করে। সবাই ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থেকে দেখছে ছোঁয়া কি করে। ছোঁয়া নিজের কাপড়গুলো ভালোভাবে পানিতে ভেজাতে পারছে না। অনেক কষ্ট করে সবগুলো কাপড় সাবানের পানিতে ভিজিয়ে নেয়। ইউটিউব দেখে দেখে কাপড় পরিষ্কার করার ট্রেনিং নিচ্ছে। কাপড়ের ওপর সাবান লাগাতে গিয়ে কাপড়ে পড়ে যায়, যা দেখে সবাই হেসে ওঠে। ছোঁয়া আর পারছে না, না পারছে ভালো মতন কাচতে, না পারছে ভালোভাবে ধৌত করতে। ছোঁয়ার এমন নাজেহাল অবস্থা দেখে সকলে বিনোদন নিয়ে যাচ্ছে। ছোঁয়া সকলের হাসি দেখে ওয়াশরুমের দ্বার বন্ধ করে দেয়। নিয়তি নির্বাণের পছন্দের সব খাবার রান্না করে। নির্বাণের মায়ের কাছ থেকে নির্বাণের অফিসের ঠিকানা নেয়। নিয়তি একা একা চলে যেতে নিলে নির্বাণের মা বাড়ির গাড়িতে করে নিয়ে যেতে বলেন। নিয়তি নাকচ করে দিলেও জোর করে বাড়ির গাড়িতে করে পাঠিয়ে দেন। নিয়তি নির্বাণের অফিসের সামনে এসে এক কলিগের কাছ থেকে নির্বাণের কেবিনের সন্ধান নেয়। নিয়তি নির্বাণের কেবিনের কাছে এসে কেবিনের দ্বার শব্দ করে রুমে ঢুকেই রহস্য খুঁজে পায়।
নির্বাণ পাগলের মতন আবিরের মাথা নিজের কোলে রেখে বলে যাচ্ছে। প্লিজ অধীর চোখ মেলে তাকা, তোর সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। তুই উঠে দাঁড়া। নির্বাণকে দেখে মনে হচ্ছে নির্বাণ আবিরের সাথে কিছু করছে। আবির অচেতন হয়ে ফ্লোরে পড়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। নিয়তি নির্বাণের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে নির্বাণের কাছে আসে, নির্বাণের কাঁধে হাত রেখে বলে ওঠে। কি হয়েছে? এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? নির্বাণ নিয়তিকে দেখতে পেয়ে কিছুটা সাহস পায়। অসহায় দৃষ্টিতে নিয়তির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে। আমি কিছু করিনি নিয়তে, আমি সত্যি বলছি, আমি আবিরকে ইচ্ছা করে আঘাত করিনি। প্লিজ তুমি আবিরকে বাঁচিয়ে দাও, আমার তোমার কাছে হাত জোর করছি। ভয় পাওয়ার কিছু নেই, আবিরের কিছু হবে না। আপনি বরং জল নিয়ে আসেন। নির্বাণ আবিরের মাথা ফ্লোর থেকে রেখে জল নিয়ে এসে আবিরের মুখে ছিটিয়ে দেয়। তবু আবিরের জ্ঞান ফিরছে না। নির্বাণ মেয়ে মানুষের মতন কান্না করে যাচ্ছে। নিয়তি নির্বাণের কাঁধে হাত রেখে এইভাবে ভেঙে পড়লে চলবে না, আপনি বরং অ্যাম্বুলেন্স ডাকেন। আবিরের কিছু হবে না তো? আমি আছি আবিরের কাছে, আপনি বরং অ্যাম্বুলেন্সকে ফোন দেন, যেন তাড়াতাড়ি আসে বলে দিবেন। নির্বাণ আর আবির খুব ভালো ফ্রেন্ড, সেই ছোটবেলা থেকে একে অপরের বন্ধু। তাদের মাঝে এর আগে এমন কখনো হয়নি, কখনো কেউ অন্যের দ্বারা আঘাত পায়নি। নির্বাণ মন দিয়ে অফিসের সব কাজ করে যাচ্ছে। এমন সময় আবির নির্বাণের কাছে আসে। কি রে, এত মন দিয়ে কি কাজ করিস? নির্বাণ ফাইলের দিকে দৃষ্টি রেখেই বলে ওঠে। নতুন একটা প্রজেক্টের কাজ পেয়েছি, আমি চাই সেই প্রজেক্টটা সর্বোচ্চ হোক, আর এই প্রজেক্টের সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে। চিন্তা করিস না, তোর প্রজেক্টেই বেস্ট হবে। তুই সেই ছোটবেলা থেকে অফিসের কাজ করে যাচ্ছিস, তোর প্রজেক্টের কাছে সবকিছু হার মানবে। খুব ভয় লাগছে, কিছু ভুল হয়ে গেলেই সব কিছু তছনছ হয়ে যাবে। আমার মান সম্মান সব এই প্রজেক্টের উপর জড়িয়ে আছে। এত চিন্তা করার কোনো কারণ নেই। তুই প্রজেক্টে হার মানলেও আমি তোকে আমার শালাবাবু বানাবো। শালাবাবু কথাটা নির্বাণ ভালোভাবে নিতে পারল না। নির্বাণ অগ্নিদৃষ্টি করে আবির, তুই তোর লিমিটের মাঝে থাকবি। তুই ভুলেও আমার বোনের দিকে চোখ তুলে তাকাবি না। আবির আদিক্ষেতা দেখিয়ে নির্বাণের কাছে এসে ঘুরঘুর করে বলে ওঠে। তুই যাই বলিস না কেন, ছোঁয়া শুধু আবিরের। আবির ছোঁয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। নির্বাণ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আবিরকে ধাক্কা দেয়। আবির দেয়ালের সাথে বাড়ি খায়, সাথে সাথে আবির চিৎকার করে ফ্লোরে পড়ে যায়। নির্বাণ সারা রুমে পায়চারি করছে, তার মাথায় কিছু ঢুকছে না। অ্যাম্বুলেন্সের লোক ফোন ধরছে না। নিয়তি হুট করেই বলে ওঠে। আবিরের জ্ঞান ফিরেছে, আবির সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। নির্বাণ তাড়াতাড়ি করে আবিরের কাছে আসে। আবির পিনপিন করে আঁখি মেলে তাকায়। আবির আঁখি মেলে তাকিয়ে কিছুই বুঝতে পারছে না। নির্বাণের চোখে মুখে ভয়ের আতঙ্ক। আবির ধীরে ধীরে বলে ওঠে। কি হয়েছে? তুই এভাবে ভয় পেয়ে আছিস কেন? নির্বাণ আবিরকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তোর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে স্যার, আমাকে তুই যেভাবে জড়িয়ে ধরে আসিস মনে হচ্ছে আমি এখনই মরে যাব। আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। নির্বাণ আবিরকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। আবির রুমে নির্বাণকে ছাড়া আরো একজনকে দেখতে পায়। সে আর কেউই না, সে হচ্ছে নিয়তি। আবির নিয়তির দিকে তাকিয়ে, কে তুমি? তোমাকে ঠিক চিনতে পারলাম না। নির্বাণ কিভাবে নিয়তির পরিচয় দেবে বুঝতে পারছে না। নির্বাণ মাথা নিচু করে ফেলল। নিয়তি পরিস্থিতি বুঝতে পেরে বলে ওঠে। আমি স্যারদের বাসায় কাজ করি, স্যারের জন্য খাবার নিয়ে এসেছি। আবির এক পলক নিয়তির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি নির্বনের বাসায় কাজ করো। কে তুমি? সত্যি করে বলবে? না, আপনি ভুল ভাবছেন, আমি সত্যিই সেই বাসায় কাজ করি। সবাই আমাকে খুব আদর করে। আমি ওই বাসায় আরও আগে গিয়েছি, কিন্তু তোমাকে কোনোদিন দেখতে পাইনি। কোনো একটা রহস্য তো আছেই। নির্বাণ আবিরের কাঁধে হাত রেখে বলে ওঠে। তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই একজন অ্যাডভোকেট। এবার তুই চুপ করে বস, চল আমরা একসাথে খাবার খাবো। নিয়তি খাবার তাদের সামনে রেখে বাড়িতে চলে আসে। নিয়তি বুঝতে পেরেছে সে একদম ঠিক কাজ করেছে আজ। যদি আবিরের সামনে সত্য কথা বলে দিলে নির্বাণের মাথা নিচু হয়ে যেত। মেয়েরা এমনই হয়, হাজার অপমান করার পরও স্বামীর মাথা নিচু হতে দেবে না, সব সময় স্বামীর পাশে থাকতে চায়। বাঙালি মেয়েদের কাছে এক চিলতে সিঁদুর তার কাছে অনেক মূল্যবান। নিয়তি রুমের ভেতর পা রাখতে ছোঁয়া তার পথ আটকিয়ে দাঁড়ায়। ছোঁয়া নিয়তির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আমার প্রিয় দিদি, এতক্ষণ কোথায় ছিলেন? নিয়তি ছোঁয়ার রাগ বুঝতে পারে।
ছোঁয়াকে দিয়ে অনেকগুলো কাপড় পরিষ্কার করিয়েছে। ভাবতেই নিয়তির হাসি পাচ্ছে। ছোঁয়াকে রাউন্ড করে বলে ওঠে, ছোঁয়া স্বাস্থ্যের জন্য রাগ ভালো নয়, সকল রাগকে মুছে ফেলো। জলদি খাবার টেবিলে আসো, খেতে দিচ্ছি। ছোঁয়া নাক ফুলিয়ে বলে ওঠে, আমি কিছু খাবো না, আমি তোমাকে দেখে নিব, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। নিয়তি ছোঁয়ার হাত থেকে ফোন নিয়ে নিয়তের একটা পিক তুলল। ছোঁয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে, ছোঁয়া রাগ করো না, তোমার যখন ইচ্ছা তখন আমাকে দেখে খেতে পারবে। প্রয়োজন পড়লে ফোনের ওয়ালপেপারেও রেখে দিতে পারো, আমি কিছু মাইন্ড করব না। ছোঁয়া রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। নিয়তি ছোঁয়ার এমন অবস্থা দেখে হেসে ওঠে। নিয়তি মনে মনে বলে ওঠে, তোমাদের দুই ভাই বোনদের আমি সঠিক পথে নিয়ে আসব, গরিবদের আর অবহেলা করতে দিব না। আমি নিয়ে আসব তোমাদের মাঝে সমতা। নিয়তি নির্বাণের মায়ের কাছে আসে। নির্বাণের মা নিয়তিকে কাছে টেনে নিয়ে বসান। তিনি মুচকি হেসে বলে ওঠেন, তুমি আজ ঠিক কাজ করছো। তুমি নিজের বুদ্ধি খাটিয়ে ছোঁয়াকে দিয়ে আজ অনেকগুলো কাপড় পরিষ্কার করিয়েছো। নিয়তি ভয়ে ভয়ে বলে ওঠে, আমি ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করেছেন। আমি তোমার উপর রাগ করব কেন? আমি ছোঁয়াকে এত কাজ করিয়েছি, ছোঁয়া এসব কাজ করতে অভ্যস্ত নয়, কিন্তু আমি তাকে দিয়ে জোর করে কাপড় ধৌত করিয়েছি। নির্বাণের মা একরাশ হাসি দিয়ে, আমি খুব খুশি হয়েছি। তাকে তো সবকিছু শিখতে হবে। এভাবে অহংকার নিয়ে বড় হতে থাকলে তার জীবনে অনেক সমস্যা আসবে। তুমি তোমার বুদ্ধি খাটিয়ে তাকে কাজ শিখিয়ে দিবে। নির্বাণের মায়ের হাতের উপর হাত রেখে বলে ওঠেন, মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিব। ছোঁয়াকে একজন আদর্শ মেয়ে হিসেবে গড়ে তোলার চেষ্টা করব, শুধু আপনি আমাকে সঙ্গ দিবেন। নিয়তি গালে হাত রেখে, আরে পাগলি, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি তোমার কাজ অটুট বিশ্বাস রাখো, সাফল্য একদিন আসবেই। নিয়তি এতদিন পর কাউকে ভরসা করতে পারছে। নির্বাণের মায়ের ভালোবাসা পেয়ে নিয়তির চোখের জল এসে পড়ে। কোনো কান্না নয়, কান্না মেয়েদের দুর্বল করে তোলে। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। আপনি একদম ঠিক বলেছেন, আর চোখের জল ফেলবো না। এখন থেকে হাসি খুশি থাকবো আর সকল বাধার সাথে মোকাবেলা করব। নিয়তি চোখের জল মুছে দিয়ে রাতের বেলা নিয়তি চুপি চুপি নির্বাণের রুমে আসে। নির্বাণের গায়ে কম্বল দিয়ে চলে যেতে নিলেই নির্বাণ নিয়তির হাত ধরে ফেলে। নিয়তি চকিত হয়ে নির্বাণের দিকে তাকায়। নিয়তির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নিয়তি আমতা আমতা করে বলে ওঠে, আপনি এখনো ঘুম আসেননি? আপনি জেগে আছেন? নির্বাণ বিছানা থেকে ওঠে। আমি জেগে আছি, কিন্তু তুমি আমার রুমে কি করছো? নিয়তি ভয়ে ভয়ে বলে ওঠে। আপনার গায়ে কম্বল দিতে এসেছিলাম, আপনি তো কম্বল গায়ে না দিয়েই শুয়েছিলেন। নিয়তি চারিদিকে ঘুরঘুর করে। আমার খেয়াল রাখার জন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়নি। তুমি এখানে কাজের লোক হয়ে এসেছো। তুমি তোমার লিমিটের মাঝে থাকো, সীমা পার করার চেষ্টা করো না। নিয়তি মাথা নিচু করে। বাহিরে এখন অনেক শীত, গায়ে কম্বল জড়িয়ে না ঘুম আসলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। নির্বাণ মুখ ভেঙচি কাটে। আমার ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু তোমার গায়ে কোনো শীতের পোশাক নেই, সেজন্য বুঝতেই পারছো রুমে কোনো শীত নেই। না মানে সত্যি সত্যি তো রুমে কোনো শীত নেই। নিয়তি কথা কাটিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে নিলেই নির্বাণ আবারও নিয়তির হাত ধরে টান দেয়। নিয়তি নিজেকে কন্ট্রোল করতে না পেরে নির্বাণের ওপর পড়ে যায়। নিয়তির খোলা কেশগুলো নির্বাণের মুখের ওপর পড়ে। নিয়তি তাড়াতাড়ি করে নির্বাণের ওপর থেকে উঠে যায়। অদূরে দাঁড়িয়ে বলে ওঠে, প্লিজ আমাকে টাচ করবেন না। যে আমার হাত সারা জীবন ধরে রাখতে পারবে, একমাত্র সেই লোককেই আমি আমার হাত ধরার অনুমতি দিব। নির্বাণ কোনো কথা বলে না, নিয়তির হাত ধরে বাইরে নিয়ে আসে। নিয়তির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এখন রাত 8টা বাজে। সকলে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিয়তি নির্বাণকে রাতের খাবারের জন্য ডাকতে গিয়েছিল। নির্বাণ ক্লান্ত হয়ে শুয়েছিল। নিয়তি ভেবেছিল নির্বাণ ঘুমিয়ে আছে। কম্বল গায়ে জড়িয়ে দিতে গিয়েই নিয়তির এমন অবস্থা। নির্বাণ নিয়তির হাত ধরে নিয়তিকে বাইরে নিয়ে আসে। নির্বাণ কিছু বলতে নেবে তার আগেই নিয়তি বলে ওঠে, প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না, আমি এমন ভুল আর কখনো করব না। নির্বাণ গাড়ির দ্বার খুলে দিয়ে গাড়িতে উঠে বসো। নিয়তি ভয়ে ভয়ে বলে ওঠে। গাড়িতে কোথায় যাব? আপনি আমাকে মেরে ফেলবেন না তো? নির্বাণ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তোমাকে গাড়িতে উঠতে বলেছি, গাড়িতে উঠে বসো। নিয়তি একইভাবে দাঁড়িয়ে আছে কাদু কাদু ভাব নিয়ে। নির্বাণ কোনো উপায় না পেয়ে নিয়তিকে কোলে করে গাড়িতে বসিয়ে দেয়। নির্বাণ গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু করে দেয়।
নিয়তি কান্না করতে করতে বলে ওঠে। প্লিজ আমার সাথে এমন করবেন না। আমি এমন ভুল আর কখনো করব না। আমি আপনার রুমে আর কোনোদিন যাব না। নির্বাণ নিয়তির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আর একটা কথাও বলবে না, চুপচাপ বসে থাকতে পারো না? নিয়তির দিকে টিস্যু এগিয়ে দিয়ে চোখের জল মুছে নাও, এক ফোঁটাও যেন চোখ থেকে জল না বের হয়। নিয়তি কোনো কথা বলে না, কেটে যাচ্ছে। নির্বাণ গাড়ি নিয়ে বড় একটা শপিং মলে দাঁড় করায়। নিয়তি কিছু বুঝে উঠতে পারছে না গাড়ি শপিং মলে কেন নিয়ে আসলো। নিয়তি আবলের মতো নির্বাণের দিকে তাকিয়ে আছে। নির্বাণ নিয়তিকে নিজের সাথে শপিং মলের ভেতরে নিয়ে যায়। নিয়তি চকিত হয়ে নির্বাণের দিকে তাকিয়ে আছে। নির্বাণ নিয়তিকে শপিং মলের ভেতরে নিয়ে এসে বলে, তোমার শীতের পোশাক যেগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে নাও। নিয়তি আমতামতা করে বলে ওঠে। কার জন্য শীতের পোশাক পছন্দ করব? আমি তো কারোর পছন্দ জানি না। নির্বাণ মাথায় হাত দিয়ে কার জন্য মানে? আমার জন্য শীতের পোশাক পছন্দ করো। বিড়বিড় করে বলে ওঠে। মেয়েদের নিয়ে একটাই সমস্যা, তার শীতের পোশাক নেই, সেজন্য নিয়ে আসলাম। এখন বলছে কার জন্য শীতের পোশাক কিনবে। নিয়তি একটু দূরে দাঁড়িয়ে মনে মনে বলে, আপনার শীতের পোশাক নেই আগে বললেই পারতেন। সেগুলো না হয় আমাকে টানতে টানতে নিয়ে আসলেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম। নিয়তি নির্বাণের জন্য কয়েকটা জ্যাকেট পছন্দ করে। কাউন্টারে জ্যাকেটগুলো নিয়ে আসতে নির্বাণের চোখ রসগোল্লার মতন বড় বড় হয়ে গেছে। নির্বাণ চকিত হয়ে তুমি ছেলেদের পোশাক পরবে? নিয়তি চোখ বড় করে আমি ছেলেদের পোশাক পরতে যাব কেন? এগুলো তো আপনার জন্য নিয়ে এসেছি। নির্বাণ দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে। আমি আমার জন্য নিয়ে আসতে বলেছি। একটু আগে তো আপনিই বললেন আপনার শরীরে পোশাক নেই, আর আপনার জন্য শীতের পোশাক পছন্দ করতে বললেন। নির্বাণ নিজের কপালে আঙুল দিয়ে দুই দিকে স্লাইড করে বলে ওঠে। তোমার বুদ্ধি কি হাঁটুর নিচে? কিছুই বুঝতে পারো না। আমি তোমার জন্য শীতের পোশাক নিতে বলেছি। নিয়তি চকিত হয়ে আমার জন্য মানে? আমার শীতের পোশাক তো আছেই। আমার কোনো শীতের পোশাক লাগবে না। নির্বাণ কিছু না বলে নিজেই নিয়তির জন্য পোশাক পছন্দ করতে থাকে। নিয়তি দাঁড় করিয়ে দেখে তার সাইজে ঠিক আছে কিনা। নিয়তি দু চোখ ভরে নির্বাণকে দেখে যাচ্ছে। নিয়তি মনে মনে বলে ওঠে। আপনি আমার এত খেয়াল রাখছেন, আমাকে মেনে নিতে পারছেন না। আমাকে একবার ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। ছোঁয়া মুচকে হেসে বলে ওঠে। আমি খুব খুশি হয়েছি। আজ এই নিয়তিকে দাদা ঘাড় ধাক্কা দিয়ে বের করেই ছাড়বে। মনে হয় দাদার রুমে পারমিশন ছাড়া ঢুকেছে। নির্বাণের মা উচ্চস্বরে বলে ওঠেন। তোমার মুখে বাজে কথা ছাড়া অন্য কিছু আসে না। তুমি যেমন সবাইকে তুমি তাই ভাবো। ছোঁয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে। মা, তুমি তোমার নীতি কথা বন্ধ করো। তুমি দাদাকে এখনো চিনতে পারোনি। দাদা ঘাড় ধাক্কা দিয়ে ছোঁয়াকে বের করে দিবে। নির্বাণের মা উচ্চস্বরে মুখে লাগাম দাও, তোমার মাথা থেকে বাজে চিন্তা দূর করে দাও। তোমার চিন্তা ধারণা খুব নিম্ন। ছোঁয়া কর্কশ কণ্ঠে। মা, তোমার কাছে কাজের মেয়েটা বড় হয়ে গেল। আমি তোমার কাছের কেউ না। তুমি আমার কথা না ভেবে তুমি কাজের মেয়ে নিয়তিকে নিয়ে ভাবছো। ছোঁয়া রাগ দেখিয়ে খাবার টেবিল থেকে চলে যায়। অন্য একজন সার্ভেন্ট এসে বলে ওঠে। ছোট সাহেব নিয়তিকে গাড়ি করে কোথায় জানি নিয়ে গেছে। নির্বাণের মা চকিত হয়ে কোথায় নিয়ে যেতে পারে? চিন্তার বিষয়। মেয়েটা নতুন, একটা ভুল করেছে, তাই তাকে এত বড় শাস্তি দিতে হবে? নির্বাণ নিয়তির দিকে ঝুঁকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে না দেখে পোশাকগুলো দেখো। আসলে কেউ আমাকে কোনোদিন এইভাবে কোনো শপিং মলে নিয়ে আসেননি। আপনি প্রথম। আপনি আমাকে শপিং মলে নিয়ে আসলেন। মন খারাপ করতে হবে না, আমি জানি তোমার সম্পর্কে সবকিছু। নিয়তি চোখ বড় বড় করে চকিত হয়ে আপনি জানেন কিভাবে? অবাক হওয়ার কিছু নেই, এখন থেকে আমি মাঝে মাঝে নিয়ে আসবো। এতগুলো পোশাক আমার জন্য? হ্যাঁ, সবগুলো তোমার জন্য। নির্বাণ সেখানেই একটা শীতের সোয়েটার নিয়তির গায়ে পরিয়ে দেয়। বাকিগুলো গাড়িতে রেখে আসে। নিয়তি নির্বাণকে নিয়ে একটা রেস্তোরাঁয় নিয়ে আসে। নির্বাণ নিয়তির পছন্দ মতন সকল খাবার অর্ডার করে। নিয়তি কোনো ভুল করলে নির্বাণ তাকে সংশোধন করে দেয়। নিয়তি যেন কোনো সংকোচবোধ না করে, সেজন্য তাকে সবকিছুতে সাহায্য করে যাচ্ছে। নিয়তি নির্বাণের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিয়তি ভাবছে, আগে নির্বন আর আজকে নির্বনের মাঝে অনেক পার্থক্য। আমি তো এমন কাউকে নিজের পাশে চেয়েছিলাম। ডিনার শেষ করে রাত 11টার দিকে তারা গাড়িতে করে বাড়ি ফিরে আসছে। হুট করে নির্বাণ দেখতে পায় সামনে থেকে কেউ একজন পাগলের মতন গাড়ি চালিয়ে আসছে। মনে হচ্ছে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
নির্বাণ গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে যাবে তার কোনো উপায় নেই। নির্বাণ 7-5 না ভেবে নিয়তিকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নির্বাণ নিজের জীবনের সাথে সাথে অন্য একটা জীবন মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না, সেজন্য নিয়তিকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে নিয়তি সামান্য ব্যথা পেলেও তার জীবন বেঁচে যাবে। নির্বাণ গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যায়। নির্বাণ ভেবেছিল সেও গাড়ি থেকে নেমে যাবে, কিন্তু নির্বাণ নামার আগেই সামনে থেকে আসা গাড়ি নির্বাণের গাড়িকে ধাক্কা দেয়। দুই গাড়ির সংঘর্ষে সামনে থেকে আসা গাড়িটার গতি বন্ধ হয়ে যায়। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। নিয়তি চিৎকার করে কান্না করে বলে ওঠে, নির্বন, আপনি এটা কি করলেন? আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজের জীবন উৎসর্গ করে দিলেন। নিয়তি দৌড়ে গাড়ির কাছে আসে। নিয়তি আসার আগেই সবকিছু শেষ হয়ে যায়। গাড়ি থেকে রক্তের জোয়ার বয়ে চলেছে। নিয়তি তাড়াতাড়ি করে গাড়ির দাঁড় খোলে। নির্বাণের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। নির্বাণের রক্ত দিয়ে তার সারা দেহ লাল হয়ে গেছে। নিয়তি নির্বাণকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আপনি আমার নিঃশ্বাসের সাথে মিশে আছেন। আপনি ছাড়া আমার সিথি সিঁদুরের কোনো মূল্য নেই। হে ঈশ্বর, আপনি আমার নির্বনকে আমার কাছে ফিরিয়ে দেন। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অপর গাড়িতে থাকা ছেলেটার তেমন কোনো আঘাত লাগেনি। ছেলেটার নাম আগুন চৌধুরী। আগুন গাড়ি থেকে নেমে নিয়তির কাছে আসেন। আগুন নিয়তির কাঁধে হাত রেখে বলে ওঠে, প্লিজ ভেঙে পড়বে না, আমরা তাকে হসপিটালে নিয়ে যাব, তার কিছু হতে দিব না, দেখবে তোমার নির্বনের কিছু হবে না। নিয়তি নির্বাণকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। আগুন চৌধুরীর কোনো কথা নিয়তির কান অবধি পৌঁছাচ্ছে না। আগুন নিয়তির কাঁধে একটু ধাক্কা দিয়ে বলে ওঠে, নির্বনকে হসপিটালে নিয়ে যেতে হবে, নির্বন এভাবে চলে যেতে পারে না, প্লিজ তাড়াতাড়ি তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। নিয়তি আগুনের দিকে তাকিয়ে কিছু বলতে নেবে তার আগেই নিয়তি জ্ঞান হারিয়ে ফেলে। নিয়তি এত বড় একটা শক নিতে পারেনি। আগুন অ্যাম্বুলেন্স ফোন করে নিয়তি আর নির্বাণকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালের করিডোরে পায়চারি করছে আগুন। তার জন্য দুইটা জীবন আজ মৃত্যুর মুখে। আগুন মনে মনে প্রার্থনা করে যাচ্ছে যেন নিয়তি নির্বাণ দুইজনই ভালো হয়ে যায়। রাত 2টা বাজতে চলেছে। নির্বাণ নিয়তির কোনো খোঁজ নেই। নির্বাণের মায়ের চোখে ঘুম নেই। নির্ঘুম চোখ দুটো ছেলে মেয়েদের জন্য অপেক্ষা করছে। মায়ের মনে আগে সাড়া দেয় সন্তানের বিপদ আসলো। নির্বাণের মা একের পর এক ফোন করে যাচ্ছে, রিং হচ্ছে কিন্তু ফোন রিসিভ করছে না। এত রাতে ছেলে মেয়ে দুইটার সাথে খারাপ কিছু হলো না তো? নির্বাণের মা আর বসে থাকতে পারল না। নির্বাণের মা মন্দিরের সামনে এসে তাদের জন্য প্রার্থনা করতে থাকেন। নিয়তির মায়ের কান্নার শব্দ শুনে বাড়ির সবাই এসে পড়ে। ছোঁয়া বলে ওঠে, মা এভাবে কান্না করছো কেন? আমাদের একটু শান্তিতে ঘুমাতে দাও। ছোঁয়ার কথার কোনো জবাব দিচ্ছে না তার মা। তিনি এক ধ্যানে কান্না করতে করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছেন। ছোঁয়া তার মায়ের কাঁধে হাত রাখে। ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলে ওঠেন, নির্বন ফোন ধরছে না, নির্বনের অনেক বিপদ, প্লিজ তুমি সকল ড্রাইভারদের পাঠিয়ে দাও নির্বনকে খোঁজার জন্য। ছোঁয়া মাকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, মা তুমি চিন্তা করো না, দাদার কিছু হবে না। আমি ওই নিয়তিকে কিছুতেই ছাড়বো না। নিয়তি দাদাকে আসতে দিচ্ছে না। না ছোঁয়া, নিয়তি নির্বনের সাথে কিছু করেনি, তুমি প্লিজ সকল ড্রাইভারদের তাদের খোঁজ করতে পাঠিয়ে দাও। ছোঁয়া এক প্রকার বাধ্য হয়ে খুঁজতে বের হয় ড্রাইভারকে নিয়ে। ছোঁয়া এক জায়গায় মানুষের ভিড় দেখে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে ছোঁয়া জানতে পারে দাদা অ্যাক্সিডেন্ট করেছে। ছোঁয়া নিজেকে শক্ত করে তাড়াতাড়ি নিকটস্থ হসপিটালে চলে আসে। আগুন চৌধুরী 1 মিনিটের জন্য বসেনি। হসপিটালের করিডোরে পায়চারি করেই যাচ্ছে। ডাক্তার নির্বাণের সাথে কি করেছে জানা নেই। কেন এত সময় নিচ্ছে? নিয়তের জ্ঞান ফেরার পর শুধু নির্বাণ করেই যাচ্ছে। ডাক্তাররা তাকে আটকাতে না পেরে নিয়তিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেন। ছোঁয়া পাগলের মতন দৌড়ে হসপিটালে আসে। ছোঁয়া জানতে পারে তার দাদার অপারেশন চলছে। ছোঁয়া অপারেশন থিয়েটারের কাছে এসে হাঁটু গেড়ে বসে কান্না করতে শুরু করে দেয়। আগুন চৌধুরী ছোঁয়াকে এভাবে কান্না করতে দেখে ছোঁয়ার কাঁধে হাত রাখে। ছোঁয়া পেছনে ঘুরতেই আগুন বলে ওঠে, নির্বন, আপনার কি হয়? এভাবে কান্না করবেন না, নির্বন একদম ঠিক হয়ে যাবে। ছোঁয়া কোনো কথা না বলে আগুনকে মারতে শুরু করে। তুই করে বলতে শুরু করে, তুই আমার দাদাকে মেরে ফেলেছিস। আমি তোকে মেরে ফেলবো। আমার দাদার গায়ে থেকে যতটুকু রক্ত ঝরিয়েছিস তার দ্বিগুণ রক্ত আমি তোর দেহ থেকে ঝরাবো। বাবা মারা যাওয়ার পর নির্বাণ নিজের বোনকে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। সব সময় সব কাজে ছোঁয়াকে সঙ্গে নিয়ে গেছে। ছোঁয়ার মা অসুস্থ হওয়াতে ছোঁয়াকে সময় দিতে পারেননি। দাদার অসামান্য ত্যাগ ছোঁয়াকে খুব মনে করিয়ে দিচ্ছে। আগুন ছোঁয়াকে বোঝানোর চেষ্টা করছে, দেখেন ম্যাম, আমি ইচ্ছে করে ওনার সাথে এমন করিনি, আপনি ভুল ভাবছেন, একটা অ্যাক্সিডেন্ট মাত্র।
ছোঁয়া কর্কশ কণ্ঠে উঁচু স্বরে, কুত্তা, তোকে আমি ছাড়বো না। তোকে আজ আমি মেরেই ফেলবো। তোকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিব। ছোঁয়ার ফোনে তার মা ফোন দেয়। ছোঁয়া চোখের জল মুছে নিজেকে শান্ত করে। মা, দাদার কিছু হয়নি, দাদা একদম ঠিক আছে। আমি দাদাকে নিয়ে বাড়ি ফিরছি। ছোঁয়া আর কিছুই বলতে পারলো না। ছোঁয়ার কথা আটকে আসছে, তাই ছোঁয়া ফোন কেটে দেয়। ছোঁয়া তার অসুস্থ মাকে অ্যাক্সিডেন্টের খবর দিতে চায় না, সেজন্য তার মাকে মিথ্যা কথা বলে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হওয়ার সাথে সাথে ছোঁয়া ডাক্তারের কাছে যান। টলমলে চোখ নিয়ে বলে ওঠে, ডক্টর, দাদা ঠিক আছে তো? দাদা কিছু হয়নি তো? ডক্টর ছোঁয়ার কথায় কোনো উত্তর না দিয়ে মুখ কালো করে চলে যেতে থাকে। ছোঁয়া ডক্টরের সামনে এসে আবার পুনরায় প্রশ্ন ছুড়ে মারে ডাক্তারের দিকে। কি হলো ডক্টর? কোনো কথা বলছে না কেন? যত টাকা লাগে আমি দেবো, তবু আমার দাদাকে ঠিক করে দিন। ডক্টর মলিন কণ্ঠে বলে ওঠেন, ম্যাম, আমার সাথে আমার কেবিনে আসেন, সেখানে আপনাকে সব কিছু খুলে বলছি। ছোঁয়া আর আগুন ডক্টরের পিছু পিছু ডক্টরের কেবিনে আসে। ছোঁয়ার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ছোঁয়ার এর আগে কখনো কারোর জন্য এত কষ্ট হয়নি। নিজের বাবার জন্য এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হচ্ছে দাদা নির্বাণের জন্য। ডাক্তার মুখ কালো করে বললেন, আমি আপনাদের কাছ থেকে কিছু লুকাতে চাই না। নির্বনের অবস্থা খুব খারাপ, আমরা কিছুই বলতে পারছি না। আর কিছু না বলে ডাক্তার দুই হাত মুঠো করে মাথা নিচু করে কথা বলা বন্ধ করে দেয়। ছোঁয়া ডাক্তারের কথা শুনে জোরে জোরে কান্না করতে থাকে। আগুন ছোঁয়াকে অভয় দিয়ে ডাক্তারের দিকে প্রশ্ন করে, প্লিজ ডক্টর, এভাবে অর্ধেক বলে আমাদের দুশ্চিন্তায় ফেলবেন না, আমাদের সব খুলে বলেন। নির্বনের যদি 24 ঘন্টার মাঝে জ্ঞান ফিরে না আসে, তাহলে তাকে বাঁচানো সম্ভব নয়। আগুন ছোঁয়ার হাতে হাত রেখে ছোঁয়াকে ভরসা দেয়। আগুন আবার বলে ওঠে, নিয়তি ঠিক আছে তো? তার অবস্থা এখন কেমন? একটা নার্স এসে বলে, নিয়তির অবস্থা ভালো নেই। তার জ্ঞান ফেরার পর শুধু নীরবের খোঁজ করে, সেজন্য তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ছোঁয়া তার মায়ের কাছে কিছু লুকাতে পারল না। ছোঁয়া তার মাকে সবকিছু বলে দেয়। ছোঁয়ার মায়ের অবস্থাও নাজেহাল। একমাত্র ছেলের এমন অবস্থা দেখে নিজের বিপি বাড়িয়ে ফেলেছে। নিয়তি নির্বাণের মায়ের কাছে পায়ের কাছে বসে কান্না করে চলেছে। তাদের সাথে আগুন চৌধুরী রয়ে গেছে। তার গায়ে সে রক্তমাখা শার্ট, সেও কোথাও যায়নি। সে নিজেকে দোষারোপ করে যাচ্ছে। তারপর আসে সেই মুমূর্ষু মুহূর্ত। 24 ঘন্টা হতে কিছু সময় বাকি রয়েছে। সকল ডাক্তার তাদের আশা ছেড়ে দিয়েছেন। সকলেই বলাবলি করছেন নির্বাণ আর বেঁচে নেই। যেখানে মানুষের আশা ভরসা শেষ হয়ে যায়, সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ শুরু হয়। একটা নার্স নোটিস করে নির্বাণের হাতের আঙুল নড়ানোর চেষ্টা করছে। নার্স বলে ওঠে, স্যার, পেশেন্ট রেসপন্স করছে। নার্সের কথা শুনে সবাই নির্বাণের দিকে তাকায়। নিয়তি ভেজা চোখে একটু আশার আলো দেখতে পায়। নির্বাণের মায়ের চোখ এখনো ছলছল করছে। এটা কোনো কষ্টের অশ্রু নয়, সুখেও মানুষের চোখে অশ্রু আসে। ডাক্তার সবাইকে বাইরে যেতে বলেন। সবাই ডাক্তারের কথা মতন বাইরে চলে আসে। সবার মুখে হাসি, হাতে যেন চাঁদ পেয়ে গেছে সবাই। সব থেকে বেশি খুশি হয়েছে ছোঁয়া। নিয়তি আগুনকে হসপিটাল থেকে চলে যেতে বলে, কিন্তু আগুন চলে যাওয়ার পাত্র নয়। আগুন নিজের পোশাক পরিবর্তন করে হসপিটালে থেকে যায়। ছোঁয়াকে শক্তি যোগানোর জন্য আবির চলে আসে হসপিটালে। বিপদের সময় মানুষ চেনা যায় কে কাছের মানুষ। নিয়তি নির্বাণের মাকে বাড়িতে পাঠিয়ে দেয়। তিনি হসপিটালে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। নিয়তি চায় না আর কেউ অসুস্থ হয়ে পড়ুক। দুপুরের দিকে আবির ছোঁয়ার কাঁধে হাত রাখে। চলো ছোঁয়া, মুখে কিছু দেবে। কাল থেকে তুমি মুখে কিছু দাওনি। ছোঁয়া এক বুক কষ্ট নিয়ে, আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ আমাকে খাওয়ার জন্য জোর করবে না। আবির ছোঁয়ার সামনে হাঁটু গেড়ে বসে। আবির বলল, ছোঁয়া, তুমি না খেলে অসুস্থ হয়ে পড়বে, প্লিজ অল্প কিছু পরিমাণ খেয়ে নাও। ছোঁয়া কাঁদো কাঁদো স্বরে, প্লিজ আমাকে খাওয়ার জন্য জোর করবেন না, আমার একটু ক্ষুধা নেই। পৃথিবীতে ভাই বোনের ভালোবাসার কোনো তুলনা হয় না। বোন ভাইকে ছাড়া থাকতে পারে না, ভাই বোনকে ছাড়া থাকতে পারে না। ভাইয়ের অভাব বুঝতে পারে সেই বোন যার কোনো ভাই নেই। তেমনি বোনের অভাব বুঝতে পারে বোনহীন ভাইগুলো। ভাইয়ের শোকে পাথর হয়ে গেছে ছোঁয়া। দূর থেকে সবকিছু দেখছিল নিয়তি। নিয়তি ছোঁয়ার কাছে এসে, ছোঁয়া, জিদ করো না, তুমি কিছু খেয়ে নাও। প্লিজ দিদি, আমাকে বিরক্ত করুন, আমার গলা দিয়ে কিছু নামবে না। নিয়তি ছোঁয়ার কথা শুনে চকিত হয়ে যায়। ছোঁয়া কখনোই নিয়তিকে পাত্তা দিত না। সবসময় নিয়তিকে ইগনোর করে চলতো। অপমান করতে দুইবার ভাবতো না। নিয়তি ছোঁয়ার কাছে বসে। নিয়তি ছোঁয়ার হাতে হাত রেখে, তুমি কি তোমার দাদাকে ভালোবাসো না? নিয়তির দিকে চোখ করে তাকিয়ে, আমি আমার দাদার জন্য সবকিছু করতে পারি। আমার জীবনের থেকে বেশি আমি আমার দাদাকে ভালোবাসি। তুমি কি জানো
তোমার জন্য দাদা কষ্ট পাচ্ছে। তোমার দাদা সব সময় তোমার হাসি খুশি মুখ দেখতে চাইতো। ছোঁয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নিয়তি ছোঁয়ার হাত ধরে বলে ওঠে, তোমাকে তোমার দাদার জন্য শক্ত হতে হবে। তুমি তোমার দাদার সাহস হবে। প্লিজ মন খারাপ করো না, খাবার খেয়ে নাও। নিয়তির কথা মতন ছোঁয়া খাবার খেতে রাজি হয়ে যায়। আবির ছোঁয়ার হাত ধরে নিয়ে যেতে নিলেই ছোঁয়া থেমে যায়। আবির চকিত হয়ে আবার কি হলো সোয়া, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? ছোঁয়া নিয়তির হাত ধরে। নিয়তি চলো আমাদের সাথে, তুমিও কাল থেকেই কিছু খাওনি। নিয়তি মলিন হাসি দিয়ে আমার কিছু হবে না, তুমি বরং খেয়ে আসো। এখানে তো একজন থাকতে হবে। ছোঁয়া অভিমানী স্বরে বলে ওঠে, এখানে কাউকেই থাকতে হবে না, দাদার কিছু হবে না, আর আমরা দূরে কোথাও যাচ্ছি না। নিয়তির এক প্রকার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের সাথে খাবার খেতে চলে আসে। লোক দেখানোর মতন কিছু খাবার দুইজনে খেয়ে নেয়। আবার পুনরায় চলে আসে নির্বাণের কাছে। দেখতে দেখতে হসপিটালে কেটে যায় 12 দিন। ছোঁয়া আবিরের সাথে মিলে ব্যবসার কাছে যোগ দেয়, যেন নির্বাণ সুস্থ হয়ে সবকিছু ফিরে পায়। নিয়তিকে সঙ্গ দিয়ে গেছেন আগুন চৌধুরী। আগুন নিয়তির প্রেমে পড়ে যায়। আগুন জানে না যে নিয়তি নির্বাণের ওয়াইফ। আগুন ভালোবাসার টানে একবার হলেও নিয়তিকে দেখতে আসে। নিয়তি নিজের সবকিছু দিয়ে নির্বাণের সেবা যত্ন করে যাচ্ছে। আজ নির্বাণকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবাই এসেছে। নির্বাণ এখনো বিছানাবাসী, কথা বলতেও পারে না, কোনো কাজ করতেও পারে না। হাঁটাচলা করার জন্য অন্যকে ভর করতে হয়। নির্বাণকে বাড়িতে নিয়ে আসে। রাতের বেলা সবাই যখন নির্বাণের রুম থেকে চলে যায়, তখন নির্বাণ নিয়তিকে বলে ওঠে, তুমি কেন আমার জন্য এত কষ্ট করছো? আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নিয়তি ছলছল চোখে প্রতিশোধ নেওয়ার জন্য সুস্থ করতেছি। অসুস্থ মানুষের সাথে তো আর প্রতিশোধ নেওয়া যায় না। সুস্থ হবার পর আমি আমার প্রতিশোধ নিব।